বাংলাদেশে ভোটের বাসকে এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মামুনুল সাহেব যদি বলে যে তার পার্টি পিয়ারের পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করবে, ন্যূনতম যদি তিনি 5% ভোট কাউন্ট করতে পারে সারা বাংলাদেশ, তাহলে তার সংখ্যা দাঁড়ায় 15টা সংসদ সদস্য। 30 বছরও বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সাথে জোট করার পরেও 15টা সিট আপনাকে দেবে না, এবং আজীবন আপনাকে গোলামির রাজনীতি করতে হবে। হয় আমি আওয়ামী লীগের হাত ধরবো, বিএনপির পাও ধরবো, জাতীয় পার্টির করবো, এরকমই একটা ট্রেডিশন বাংলাদেশের বিগত 54 বছর 54 বছর রাজনীতিতে ছিল, যে আমাকে কারো না কারো ভরসার পাত্র হতে হবে। এবং পাত্রটা কেমন? আমার উপরে সে ভর করে ক্ষমতায় আসবে, কিন্তু আমি থাকবো তার কাছে নিগৃহীত ব্যক্তি। আর পিয়ার পদ্ধতি হইলে ভরসাটা হচ্ছে এমন, আমাকে কারো কাছে আমার জমি জমা বর্গা দেওয়া লাগবে না, আমার কাছে মানুষ আসবে, আমার যা আছে তাই নিয়ে থাকবে। ভগু পিপলদের একটা সিট আসতে পারে। আপনার এই বাংলাদেশে এখনো বিএনপির কাঁধে চড়ে, আওয়ামী লীগের কাঁধে চড়ে সব শ্রেণী পেশার মানুষরাই সংসদে যায়। তারা কোনো না কোনো উপায়ে, এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন মেম্বারি ইলেকশনের ভোট পাওয়ার কথা না, কিন্তু এরা নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করে সেখানে যায়। পিয়ার হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদের জিন্দিগিতে কোনোদিন স্থান আর এই সংসদেই থাকবে না। তো ভয়ের কি আছে? আওয়ামী লীগ যেখানে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে, যেই দাবিটার জন্য মামুনুল হক সাহেবের দল শাহবাগে ছিল, আমি তো ছিলাম, আমার পাশে রাজীব ভাই বসা, তার সমাবেশে ছিলাম, ইসলামী আন্দোলনের সমাবেশে ছিলাম, শিবিরের সমাবেশে ছিলাম, আমাদের আতিক মুজাহিদ ভাই ডক্টর ওনারও অনুষ্ঠানে ছিলাম, এনসিপির। তো আমি তো দেখেছি গণ অধিকার পরিষদের আমাদের নুরু ভাই আছে, তাদের আন্দোলনে ছিলাম। তো সবার তো একটাই দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে, কারণ আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশে যদি আপনি ছাড় দেন তাহলে বুঝতে হবে 24-এর গণ অভ্যুত্থানের আপনি পক্ষের লোক না। সোজা সাপটা কথা। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কারো ধরনের কোনো ধরনের মানে একটু সিম্পিথি ক্রিয়েট করে, বুঝতে হবে হি ইজ নট আওয়ার পিপল। সে বাংলাদেশের এনিমি, সে মুক্তিযুদ্ধের এনিমি, 24-এর গণ অভ্যুত্থানের বিরোধী। অতএব আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নাই। আমরা বরং সরকারকে বলতে পারি, আমাদের এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিকভাবে উপরে থাকার জন্য, সংসদে প্রতিনিধিত্বের জন্য, এবং কারো কাছে ধর্ণা ধরতে হবে না সেরকম একটা ব্যবস্থা করার জন্য আপনারা সংস্কার করে পিয়ার দিবেন। পাশাপাশি পিয়ারের শত্রু যেই আওয়ামী লীগগুলো যারা ঢুকতে চায় তাদেরকে চিরতরে বন্ধ করে দিবেন। এবং সেটার জন্য আমি ধন্যবাদ জানাই ফুয়াদ ভাইকে যে জাতীয় পার্টি ইস্যুটা টেনে এনেছেন। এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের জন্যই তৈরি করা হয়েছে, এবং এই 14 দল আরো যারা আছে তারাও তাদেরকে মানে তৈরি করা হয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। এবং বিগত দিনে তারা যতগুলো জোট করেছে, একটাও দেখবেন না যে আওয়ামী লীগের বাইরে কারোর সাথে করছে, শুরু থেকে এখন পর্যন্ত জাতীয় পার্টির ইতিহাস এরকম। তো আমি সেজন্য বলছি যে হ্যাঁ, জাতীয় পার্টির লোকদেরকে খারাপ বলছি না, সব লোক খারাপ না, আওয়ামী লীগেরও সব লোকই যে খারাপ হয়ে যাবে এমনটা না। তারা পারলে এখন এই বিভিন্ন রাজনৈতিক দল আছে, সেই সব দলের মধ্যে প্রবেশ করে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে। আমি সেই পক্ষে অবস্থান করছি। আমার মতামত হচ্ছে আমাদের এই বাংলাদেশে এই পদ্ধতিটা আসা উচিত। এখন আপনি যদি মনে করেন যে আমার এই চাচাতো ভাই রাগ করবে, খালাতো ভাই মন খারাপ করবে, তাকেও আমার সাথে দরকার, এগুলো করে আমি ছাড় দিলাম, কিন্তু আপনাকে কেউ ছাড় দেবে না। ওই জেলে গেলে এই দেশের আলেমরা সবাই আগে যায়, মিছিল করলে সবার আগে তার উপরেই লাঠির বেত্রাঘাত হয়। আপনি নিশ্চিত থাকেন, আমরা বহু সংস্কার, এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে 2008 সালেও একসময় কথা ছিল 1/11 আসছে মানে বাংলাদেশ মনে হয় ওলট পালট হয়ে যাবে, ঘোড়ার ডিম হয়েছে। এখন পর্যন্ত সেই আওয়ামী লীগকে যখন ক্ষমতায় এসেছে 16 বছর পূর্বের শাসকদের চাইতেও জুলুমবাজ শাসক হিসাবে তিনি ক্ষমতায় এসেছেন এবং থেকেছেন। কারণ ওই সরকার যখন এসেছে সে দেখেছে যে বাংলাদেশে আমাকে টিকে থাকতে হলে জুলুমের বিকল্প নাই, আলেমদেরকে মুখ বন্ধ করার বিকল্প নাই, তিনি সেই কাজটা করেছে। এখন যারা আবার আগামীতে ক্ষমতায় আসবে, যারা এখন আপনারা ফিস ফিস পিস পিস করে বলছেন পিয়ারের কথা, এই পিয়ারওয়ালাদেরকেই আবার ঘেড়ি চেপে ধরে আপনাদের মুখ বন্ধ করে দিবে আগামী যারাই আসবে। তোমরা এত সংস্কার চাও, এত কিছু চাও, এই সব হবে না, আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে। আমি যে কথাটা বলতে চাই, আমাদের এই পদ্ধতি মিক্স হোক কিংবা অন্য পদ্ধতি হোক, যে পদ্ধতি হোক, অন্তত পক্ষে মিনিমাম আপনারা সংস্কার ছাড়া, মিনিমাম যেখানে আপনার অধিকার নিশ্চিত হয় সেই অধিকার ছাড়া অন্তত পক্ষে আপনারা নির্বাচনে যাবেন না। যদি যান তাহলে আপনি আপনার পায়ে কুড়াল মারলেন। কিছুই তাহলে ভিন্ন মতের মানুষদেরকে তারা দাওয়াত না দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করে বলে দিতে পারতেন দিস ইজ ফাইনাল। তো আমরা সেজন্য ধন্যবাদ জানাই যে তারা ইউনিটি কনসেপ্টে আছেন, ইউনিটি উইথ ডাইভার্সিটি, যেটা মতানৈক্য সহ ঐক্যের ভিত্তি, যেটা তারা চাচ্ছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। আমার ব্যক্তিগতভাবে কয়েকটা মতামত আছে। এটা অন্যতম কারণ হচ্ছে আমি আলেমদেরকে পছন্দ করি। আলেমরা সবসময় নিগৃহীত হওয়ার অন্যতম একটা কারণ আছে তাদের পিয়ার পদ্ধতি না থাকা।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসলে আমরা বাংলাদেশের নতুন প্রেক্ষাপট রাষ্ট্র থেকে বর্তমান সময়ে এসে নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে সারা দেশে যে প্রস্তুত করেছে সেটাকে সামনে রেখে যে চলমান আমাদের নির্বাচন ব্যবস্থা, এই চলমান নির্বাচন ব্যবস্থার যে কুফল বা যে খারাপ দিকগুলি, এগুলি আমরা সাফার করে আসছি দীর্ঘ সময় পর্যন্ত। নির্বাচন মানেই আমাদের কাছে যেটা মনে হয় এই সময় পর্যন্ত যে কালো টাকার ছড়াছড়ি এবং অনেকগুলি প্রাণহানিক কথা এবং এখানে মনোনয়ন বাণিজ্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের এই খারাপ দিকগুলি যেগুলি আমাদের রাজনীতিকে দূষিত হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য নতুন নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে বিভিন্ন দলের পক্ষ থেকে পিআর পদ্ধতি, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের কথা আলোচনা হচ্ছে। তুলনামূলক বলতে গেলে এই পদ্ধতির মধ্যে অবশ্যই আমি মনে করি পিআর সিস্টেমটা অবশ্যই বেটার এবং ভালো। তবে পিআর সিস্টেমের এই দুর্বলতাগুলি বা এর বিভিন্ন খারাপ দিকগুলি যেগুলি আমাদের বাংলাদেশের বাস্তবতাকে কেন্দ্র করে, বাস্তবতাকে সামনে রেখে এখানে যে সমস্ত বিষয়গুলি উঠে আসছে, সেই সব বিষয়গুলিকে দূর করার জন্য এবং বর্তমানে যে রাজনৈতিক যে বিরোধের যে জায়গা ছাদ না যাওয়ার মানসিকতা যেটা তৈরি হয়েছে, সেই জায়গাটাকে কেন্দ্র করে আমাদের মোহতারাম মামুনুল হক সাহেব যে প্রস্তাব করেছেন মধ্যবর্তী অবস্থানে এমএমপিআর, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে যেটা চর্চিত হচ্ছে, এটা খুব ভালো প্রস্তাব করে পারেন, ভালো প্রস্তাব। এবং এটা বিবেচনা করার জন্য এদেশের রাজনৈতিক প্রচার মহল আমি মনে করি এটা নিয়ে নতুন আলাদা শুরু হওয়া দরকার। তবে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা এবং আমাদের যে রাজনৈতিক কালচার, আমাদের যে পলিটিক্যাল ইনস্টিটিউটগুলি যেভাবে দুর্বৃত্তায়িত হয়েছে, যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, এই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলির এই বর্তমান প্রচলিত যে রাজনীতি আমরা চর্চা করছি, এই রাজনীতি চর্চা করে আমরা যে সিস্টেমে নির্বাচন করে না কেন আমরা প্রকৃত সুফল বাংলাদেশের জনগণ পাবে কিনা সেটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। এই জন্য আমি মনে করি যে এই নির্বাচন ব্যবস্থার পূর্বে আমাদের এই আলাপটাও আসা খুব জরুরি যে আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউট যেগুলি, বিশেষ করে রাজনৈতিক যে দলগুলো, এই দলগুলোর মাধ্যমে যেভাবে আমাদের রাজনীতিকে দুর্বৃত্তায়িত করা হচ্ছে এবং দুর্বৃত্তপনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এগুলি দমন করার জন্য আমাদের কার্যকর সংস্কারমূলক ব্যবস্থা করা দরকার এবং আমাদের রাজনৈতিক দলগুলিকে একটা নির্দিষ্ট কমিটমেন্টের মধ্যে আসা দরকার যে আমরা দুর্নীতির ক্ষেত্রে এবং আমরা চাঁদাবাজির ক্ষেত্রে, আমরা বিভিন্ন রকমের সামাজিক অপরাধের ক্ষেত্রে, আমরা বিভিন্ন রকমের রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে জড়িত ব্যক্তিদেরকে বা কোনো জড়িত ইনস্টিটিউটকে আমরা কখনো প্রাধান্য দেবো না, প্রশ্রয় দেবো না। এই ধরনের ইন্টারনাল অঙ্গীকার বা জাতির সামনে এই ধরনের অঙ্গীকার যদি আমরা হতে না পারি, তাহলে আমরা যে সিস্টেমে যাই না কেন আমাদের এই বাংলাদেশের মানুষ প্রকৃত যে সুফল পাওয়ার দরকার সেই সুফল আমরা পাবেন বলে আমার কাছে মনে হয় আমরা বিশ্বাস করি। সেই হিসাবে এই প্রথমে এই বিষয়টা আমাদের আসা দরকার এবং দ্বিতীয়ত নির্বাচন যে পদ্ধতি, নির্বাচন যে ব্যবস্থার কথা এখানে আলোচনা হচ্ছে, বেশি করে আমাদের বর্তমান সামনের নির্বাচনকে কেন্দ্র করে পিআর সিস্টেমটাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার সম্ভাবনা যে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এটাকে সম্ভব হবে না, কারণ আমাদের রাজনৈতিক পার্থক্য যে জায়গায়, এই জায়গায় এসে পিআর সিস্টেমকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব না। এখানে মামুনুল হক সাহেব যে প্রস্তাবটা দিয়েছেন এটা একটা সমন্বয়ের জায়গা হতে পারে, এটা একটা মধ্যবর্তী জায়গা হিসাবে আগের বিদ্যমান ব্যবস্থা এবং নতুন যে প্রস্তাব দুটোটাকে সমন্বয় করে একটা জায়গায়, যেখানে আমার মনে হয় যে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি হতে পারে। এই রাজনৈতিক ঐক্যমতকে কেন্দ্র করে ইনশাল্লাহ আমরা যদি সমস্ত রাজনৈতিক দলগুলির সামনের দিকে এগিয়ে যাই, তাহলে বাংলাদেশের মানুষের জন্য একটা ভালো ফলাফল আমরা আশা করতে পারি। সবাই আসসালামু আলাইকুম।